হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে সকল সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পার্ট 2 যে কথাটি বলেছিলাম আপনাদের প্রথম পর্বে, তো এটি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে পার্ট 2 সম্পূর্ণ আলোচনা করা হবে। হচ্ছে পার্ট 1টি আমি আশা করি, আমার মনে হয়েছে ভালো হয়নি। আপনাদের কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে ভালো হয়নি। সেজন্য আজকে হচ্ছে পার্ট 2 সম্পূর্ণভাবে আলোচনা করতেছি আপনাদের মাঝে, যাতে করে আপনারা সব প্রতিটি প্রশ্ন ভালোভাবে করে বুঝতে পারেন। আর যারা পার্ট 1টি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্স ফলো করুন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বলে নেই, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বসে থেকে বেলঘন্টি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট যে জব সার্কুলার বা শিক্ষামূলক যে তথ্যগুলো আছে সবার আগে আপনি পেয়ে যান। তো শুরু করা যাক। তো এগুলোকে গল্প হিসেবেই নেবেন, এই প্রত্যাশা রইল। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মনোরঞ্জিকা পত্রিকাটি কে সম্পাদনা করতেন? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। ফর্দ বা ফর্দও বলতে পারেন। শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে তালিকা। নিহার শব্দের অর্থ কোনটি? নিহার শব্দের অর্থ হচ্ছে তুষার বা বরফ বলতে পারেন যাকে। তুষার বরফ সেম কথা না, তবে তুষার বলতে অ্যাকচুয়ালি বরফ পড়ে যেটা জমা হয়ে থাকে ওটাকে আর কি তুষার বলা যেতে পারে। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাদলের ধারা ঝরে ঝরে। আচ্ছা, এই বাক্যটিতে কারক ও বিভক্তি কোনটি? আচ্ছা, উত্তর হচ্ছে অপাদানে ষষ্ঠী। পঞ্চম প্রশ্ন, নির্ভুল বানান কোনটি? এখানে অনেকগুলো অপশনস আছে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এটি হচ্ছে সঠিক উত্তর, মুহুর্মুহু। অর্থাৎ এর সবগুলোই হচ্ছে উকার, রস্বস্বর উকার। হ্যাঁ, মুহুর্মুহু, নট মুরমুহু বা এই টাইপের কিছু, আর হচ্ছে মুহুর্মুহু, এবং সকল উকার হচ্ছে রস্বস্বর উকার। পরের প্রশ্ন হচ্ছে জিন্দাবাদ কোন ভাষার শব্দ? জিন্দাবাদ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। শৃগলবৃত্তি শব্দের অর্থ কি? শৃগলবৃত্তি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে মধ্যযুগের অবসান ঘটে কখন? ঈশ্বরগুপ্তের মৃত্যুর সঙ্গে। প্রশ্নগুলো একটু টাফ দেখা যাচ্ছে, এজন্য আপনাদেরকে একটু ঘাটতে হবে প্রচুর পরিমাণে। তো পরের প্রশ্নে চলে যাই। 19 শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? হচ্ছে লালন শাহ। লালন শাহর নাম আমরা সবাই জানি। লালন শাহ যে হচ্ছে মাজার, সেই মাজারটা কুষ্টিয়ায় আছে। তো মাজারটাতে সময় হলে একবার গিয়ে আসতে পারেন। অনেকেই যায় ভ্রমণের উদ্দেশ্যে আর লালন শাহকে জানার উদ্দেশ্যে। লালন শাহের একটাই ধর্ম ছিল, সেটা হচ্ছে মানব ধর্ম। তার আসলে জাতপাত বলতে কিছু ছিল না, তার এই যে মানুষের যে প্রচলিত ধর্ম বা জাতি, এগুলোতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন হচ্ছে মানব ধর্মে বিশ্বাসী, তাই তো তিনি এত বিখ্যাত হয়েছেন। তার একটা সুন্দর কবিতা বা গান বলতে পারেন, মানব ধর্ম গানটি আপনি পড়ে দেখতে পারেন, বেশ ভালো অর্থবহ একটি গান। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করে ছাড়েন কে? ওয়াও, এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম বানানটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় চলে আসে। চট্টোপাধ্যায় বিশেষ করে বানানটা, এটা পাধ্যায় নট পধ্যায়। আমরা অনেক সময় চট্টোপাধ্যায় লিখি, এটা আসলে চট্টোপাধ্যায়। আচ্ছা, পরের যে প্রশ্ন সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। এটি লিখেছেন হচ্ছে জহির রায়হান।
এটি এটি তিনি লিখেছেন তিনি যখন কারাবরণে ছিলেন, জেলখানায় থাকাকালীন অবস্থায় তিনি এই উপন্যাসটি রচনা করেছিলেন। নাম হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের, বেশ ভালো, ইতিহাস সমৃদ্ধ, আপনারা দেখতে পারেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে, এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? এ বাক্যে সুন্দর শব্দটি বিশেষ্য পদ। 5 ধরনের পদ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এসব নিয়ে আমি আরও একবার আলোচনা করেছিলাম বিগত ভিডিওগুলোতে, তাই আজকে আর আলোচনা করছি না। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে দেয়াল রচনাটি কার লেখা? দেয়াল রচনাটি হুমায়ুন আহমেদের লেখা। এনাকে বলা হয় কালোজয়ী উপন্যাস লেখক বলতে পারেন বাংলাদেশের হুমায়ুন আহমেদ। তিনি মৃত্যুবরণ করেছেন বেশি দিন আগের কথা না, তিনি পরলোক গমন করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর আগে তিনি অনেকগুলো রচনা তৈরি করে গিয়েছেন, তার মধ্যে আমার যেটা প্রিয় সেটা হচ্ছে তার হিমু ক্যারেক্টার, তার তৈরি হিমু ক্যারেক্টারটি আমার অনেক প্রিয়। সেই হলুদ পাঞ্জাবি পরে যাওয়া, রাতে পথে পথে হাঁটা, বেশ ভালো লাগার মতো একটা বিষয়, চরিত্রটাই অনেক সুন্দর। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কার লেখা উক্তি? দ্বিজেন্দ্রলাল রায়। গোকুলের সার বাগধারাটির অর্থ কি? স্বেচ্ছাচারী, অর্থাৎ যে শুধুমাত্র নিজের কথাই প্রতিষ্ঠিত করতে চায় তাকেই স্বেচ্ছাচারী বলা হয়, মানে নিজের ইচ্ছাটাকেই সে প্রাধান্য দেয় সবসময়, একেই গোকুলের সার বলা হয়। কাজল কালো কোন সমাস? উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় সমাস। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? আমরা জানি এটা হচ্ছে চতুরঙ্গ। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের লেখা, প্রলয় শিখাও বিরাজ বইয়েরটা আমার জানা নেই। চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরবর্তী যেটা প্রশ্ন, যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় অবীরা। জাতিসংঘের নবম মহাসচিব কে? জাতিসংঘের নবম মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। আরও কয়েকটি নাম দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জাতিসংঘের মহাসচিবদের নামই। ইনি হচ্ছে কোরিয়ার, ইনি হচ্ছে আফ্রিকার, এনারটা আমার জানা নেই, তবে হচ্ছে নবম মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে সুশাসন নিশ্চিতকরণে ইউএনডিপি কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি। ইউএনডিপির পূর্ণরূপটি জেনে নেবেন, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট। পিতে কি হয় একটু গুগল করে জেনে নেবেন, এটা হচ্ছে মাঝে মাঝে ইলাবোরেশন ফর্মটা চলে আসে পরীক্ষায়। বাংলাদেশের স্বাদুপানি গবেষণা কেন্দ্র কোথায়? বাংলাদেশের স্বাদুপানি গবেষণা কেন্দ্র হচ্ছে ময়মনসিংহে। ময়মনসিংহে হচ্ছে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তারপর ঘোড়াশালে এক কবির জন্ম, বেশ বিখ্যাত কবি, নামটি এই মুহূর্তে মনে পড়ছে না। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটি? সেটা হচ্ছে ভেনিজুয়েলা। পশ্চিম এশিয়ার রাষ্ট্র কয়টি? পশ্চিম এশিয়ার রাষ্ট্র হচ্ছে 14টি। ট্যারিফ কমিশন কোন মহাসনের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পায় কত সালে? 2000 সালে। আমরা জানি 1999 সালে পাকিস্তানের সাথে যে বিজয়টি লাভ হয় বাংলাদেশের, সেই খেলাটির উপরেই আর কি নির্ভর করছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা। সেই খেলাটি হচ্ছে বাংলাদেশ জিতে যায়। আমার এখনও মনে পড়ে সেই খালেদ মাহমুদ সুজনের বল করার ইতিহাসটি, ঘটনাটি। তো বেশ মজাদার ছিল সময়টা, বাংলাদেশের জন্য একটা অন্যতম অর্জন বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা কয়টি? 8টি। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। মূলত আমরা গ্রিন হাউস ইফেক্ট
কথাটি অনেক শুনে থাকি, এটা আসলে গ্লোবাল যে হচ্ছে উষ্ণায়নটা আমাদের চলে আসছে, বৈশ্বিক উষ্ণায়ন যেটা আমাদের চলে আসছে, সেই বৈশ্বিক উষ্ণায়নের যে কারণ, সেই কারণটা মোটামুটি আর কি আমরা এই গ্রিন হাউস এর কনসেপ্ট থেকে বুঝতে পারি, বুঝছি। তো গ্রিন হাউস মূলত হচ্ছে কাচের তৈরি ঘর, যেখানে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি প্রবেশ করতে পারে না, অর্থাৎ ফসল ফলানোর জন্য অনেক সময় কৃত্রিমভাবে কাচের তৈরি ঘরগুলো তৈরি করা হয়, অর্থাৎ ফসল যাতে ভালো ফলতে পারে তার জন্য এই ঘরগুলো তৈরি করা হয়। জাপানে মোটামুটি এগুলোর বেশি প্রয়োগ দেখা যায়, জাপান, চীন এগুলোতে। বাংলাদেশে এর প্রয়োগ খুব কমই দেখা গেছে। তো পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কি ছিল? বেশ কঠিন একটা প্রশ্ন, একটু চিন্তা করে করতে পারলেই হয়ে যাবে। সেটা হচ্ছে বৃহস্পতিবার। দেখায় না গেলাম, পরবর্তী প্রশ্নে যাই। সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? এটা আমরা বেশ ভালো জানি, সেটা হচ্ছে সুন্দরবন বদ্বীপ। আর আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? সেটা হচ্ছে 26শে মার্চ। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কিসের সাহায্যে? প্রতিধ্বনিত শব্দের সাহায্যে, প্রতিধ্বনির সাহায্যে গভীরতা নির্ণয় করা হয়। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি? সেটা হচ্ছে বিট। আমরা জানি বাইনারিতে শুধুমাত্র লজিক লেভেল 0 আর লজিক লেভেল 1 বিদ্যমান। আমরা যেটাকে 0 আর 1 দিয়ে প্রকাশ করে থাকি। তো 0কে লজিক লেভেল 0 বা মিথ্যা বা লাই বা ফলস বা ভোল্টেজ লেভেল ডাউন ধরা হয়, আর 1কে ভোল্টেজ হাই বা ট্রু অথবা 1 ধরা হয়। বাইনারি পদ্ধতির এই একটা 0 আর 1কে বলা হয় বিট, আর 8 বিট মেলে 1 বাইট, আবার 1024 বাইট মিলে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট মিলে আবার 1 মেগাবাইট। এভাবে বাইনারি পদ্ধতি আর কি তৈরি হয়েছে, অর্থাৎ 2 এর পাওয়ার 2 এর পাওয়ার আকারে আর কি তৈরি। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডাটাবেজে কোনো তথ্য খুঁজে বের করাকে কি বলে? একে বলা হয় কুইরি। কুইরি মানে আমরা জানি হচ্ছে জিজ্ঞাসা। কুইরি ইংরেজিতে কুইরি অর্থ, কুইরির বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞাসা। তো সেখান থেকে একটু আইডিয়া পেয়ে যেতে পারি আমরা যে খোঁজার যে কাজটা সেটাকে কুইরি বলা যেতে পারে, এর সঙ্গে যায়। তো কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে কে? হ্যাকিং থেকে রক্ষা করে ফায়ারওয়াল। তো আমাদের কিন্তু ফায়ারওয়াল আপডেট দিতে হয় তাই নিয়মিত, যাতে হচ্ছে নতুন নতুন যে ভাইরাসের যে ডেফিনেশনস, সেই ডেফিনেশনসগুলো সে ধরতে পারে এই ফায়ারওয়াল। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার হচ্ছে IBM 1620। নিচের কোনটি প্রযুক্তি প্রতিষ্ঠান নয়? অ্যাডিডাস। আমরা জানি অ্যাডিডাসের জুতা রয়েছে, অ্যাডিডাসের পণ্য রয়েছে, যেমন বিভিন্ন টাইপের পণ্য আছে অ্যাডিডাসের, কিন্তু এটা হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাপলের কথা আমরা খুবই ভালো জানি, স্টিভ জবসের কথা তো সবাই জানেনই। মাইক্রোসফটের কথা জানেন, বিল গেটস এর প্রতিষ্ঠাতা। গুগলের কথা জানেন, ল্যারি পেইজ হচ্ছে গুগল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোনটি সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। আমরা আরও জানি বিং, ইয়াহু, গুগল এগুলো সবগুলোই হচ্ছে সার্চ ইঞ্জিন। আর অ্যান্ড্রয়েড হচ্ছে ওরাকল, মজিলা হচ্ছে ব্রাউজার, ওরাকল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর অ্যান্ড্রয়েড হচ্ছে একটা বলতে পারেন সফটওয়্যার কাইন্ড অফ। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান ড্যাশ। প্রিভেনশন ইজ বেটার দ্যান, এটা উত্তর হবে কিওর। উত্তরটা ভুল দেওয়া আছে, এটা উত্তর হবে কিওর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ
প্রতিকারের থেকে প্রতিরোধী হচ্ছে বেটার বা হচ্ছে ভালো। নলেজ ইজ পাওয়ার, এটা সবাই জানি আমরা, জ্ঞানেই শক্তি। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে সে ইংরেজিতে ভালো, এটার সঠিক ট্রান্সলেশন কি? ইজ গুড অ্যাট ইংলিশ। জীবন পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। ইংরেজি শেখা সহজ, ইটস ইজি টু লার্ন ইংলিশ, রাইট? Because there are only 26 letters in our English language, so it's very easy to learn. But in Bengali, there are 50 letters in the Bengali language, so it's very difficult to learn. Who doesn't learn it from childhood? It's very difficult to learn Bengali and then English. Okay, and go to the next question. The journey was pleasant. Here, pleasant is adjective. Present কে আমরা বলছি যে এটা হচ্ছে adjective. পরবর্তী যেটা প্রশ্ন, lovely comes here regularly. Here, lovely is noun. The noun form of lose is losing. Honey is sweet. So আমরা যদি এটাকে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তো প্যাসিভ যদি করতে চাই তাহলে বলতে পারি হানি ইজ টেস্টেড সুইট। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইট ইজ আওয়ার ডিউটি টু ড্যাশ আওয়ার প্যারেন্টস। এখানে ড্যাশের জায়গায় ওবে আছে, ওবেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে লিখতে হবে, তো ওবেই হবে কারণ টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, ড্যাশের জায়গায় টু বিগিন দেওয়া আছে, টু বিগিন ইউজ করে ড্যাশ পূরণ করতে হবে রাইট ফ্রম ভার্বস ইউজ করে, তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার থেকে কানা মামা ভালো, আমরা এই কথাটি এই বাগধারাটি অনেক শুনেছি, অর্থাৎ কোনো কিছু না থাকার থেকে কিছু থাকা তো ভালো, সেটাই এখানে বলা হয়েছে। সেটার ইংরেজি ভার্সন হচ্ছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। মেনি ম্যান মেনি মাইন্ডস। আওয়ার অফ সাইট আউট অফ মাইন্ড, এগুলো সব বাগধারা, এগুলো জানতে হবে প্রচুর পরিমাণে। 56 নম্বর প্রশ্ন চলে আসলো। 56 নম্বর প্রশ্ন হচ্ছে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। ওকে, এখানে নেগেটিভ করতে হবে উইদাউট চেঞ্জিং এনি মিনিং। সো এটা যেহেতু পজিটিভ ফর্মে আছে, সো আমরা নেগেটিভ করবো উইদাউট চেঞ্জিং ইন এনি মিনিংস। তো আমরা এভাবে বলতে পারি ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর বিগ অ্যাজ, ডিগ্রি চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমরা জানি ডিগ্রি 3 ধরনের, তার মাঝে হচ্ছে একটা ডিগ্রি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো এখানে সুপারলেটিভ ফর্মে এই ডিগ্রিটি দেওয়া আছে, একে পজিটিভ করতে বলা হয়েছে। পজিটিভ করার জন্য আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ বসে, তাহলে ভেরি ফিউ। আর হচ্ছে সিটিজ চলে আসলো ইন বাংলাদেশ, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আপনারা একটু ডিগ্রি পড়ে নেবেন, অ্যাডভান্স লার্নার্স বা অন্য যে কোনো বুক থেকেই পড়তে পারেন। ডিগ্রি পার্টটুকু পড়লেই আপনারা এই প্রশ্নটি অনেক ভালো বুঝতে পারবেন। পরবর্তী যেটা প্রশ্ন, নেভার টেল এ লাই, এখানে প্যাসিভ করতে বলা হয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। না, এটা ভয়েস যদি চেঞ্জ করতে বলা হয় তাহলে কিন্তু ডিফারেন্ট হতো, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়নি, এটা অ্যাকচুয়ালি ভুল ডিরেকশন দেওয়া হয়েছে। এটা না, ঠিকই আছে, ভয়েসই চেঞ্জ করতে বলা হয়েছে। তো ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে যেহেতু এটা আদেশ নির্দেশ অনুরোধ এই টাইপের কিছু বোঝাচ্ছে, তাই এখানে আমাদের লেট নিয়ে আসতে হবে। লেট নট লাই বি টোল্ড ইউ। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ। সিম্পল ফর্মে নিয়ে যেতে হবে। আমরা জানি বাক্য 3 ধরনের হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3 টাইপের হচ্ছে সেন্টেন্সেস হয়। তো এটা হচ্ছে আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পলে নিয়ে যেতে বলতে বলা হয়েছে, তো সিম্পলে নিয়ে যদি যাই তাহলে আমরা পাবো আই হ্যাভ নো পেন টু লেন্ড ইউ। পরবর্তী যেটা প্রশ্ন, আপনারা এটা হচ্ছে যে কোনো গ্রামার বা ইংলিশ গ্রামার বুক থেকে বা বা যে বা সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম গঠনের ভিত্তিতে সেই ফর্মটা আপনারা দেখতে পারেন। তো স্ট্রাকচারের ভিত্তিতে তো মিনিং কিন্তু সেম, আই হ্যাভ নো পেন টু লেন্ড ইউ, মানে আমি আপনাকে কোনো কলম ধার দিতে পারবো না। আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ, মানে আমার এমন কোনো কলম নেই যেটা আপনাকে ধার দিতে পারবো। তো সো মিনিং কিন্তু সেম, শুধুমাত্র এদের স্ট্রাকচারে ভিন্ন। এটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার, এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে স্ট্রাকচারের ভিত্তিতে হচ্ছে যে সেন্টেন্সের প্রকারভেদ সেটা 3 প্রকার। এটা আপনারা যে কোনো গ্রামার বুক থেকে পড়তে পারেন। আমি সাজেস্ট করবো অ্যাডভান্স লার্নার্স চৌধুরী হোসেনের, বেশ বিখ্যাত বাংলাদেশে, তো ওখান থেকেও আপনারা শিখতে পারেন। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ ইজ অগমেন্ট। ওকে, মানে সমার্থক শব্দ বলা হয়েছে, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, অগমেন্ট মানে বৃদ্ধি করা, তাই এরা সমান অর্থ বহন করে, সেটাই বলেছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে 47, অর্থাৎ মৌলিক সংখ্যা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো 47 কি শুধুমাত্র এই প্রপার্টিগুলো মানে, তাই 47 মৌলিক সংখ্যা। a plus b equal 10, a minus b equal 6, ab এর মান কত? আমরা এটা সমাধান করতে পারি। প্রথমে দুটো ইকুয়েশনে যোগ করব, তাহলে 2a ইকুয়াল টু পাবো 16a ইকুয়াল টু হচ্ছে 8, আর পরে বিয়োগ করব তাহলে পাবো হচ্ছে 2b ইকুয়াল টু 4, ওখান থেকে b এর মান 2, 8 2 16 আনসার। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? যে কোনো মূলধনকে x ধরে করে ফেলবেন, যা যা করতে বলা হয়েছে তাই তা করলেই হবে, শুধুমাত্র একটা ইকুয়েশন ফর্ম করে মূলধনকে x ধরবেন, এটাই হচ্ছে হিন্টস। এবিসি ত্রিভুজের AB ইকুয়াল AC এবং কোণ A ইকুয়াল 80 ডিগ্রি হলে কোণ B কত? আচ্ছা, ত্রিভুজের AB ইকুয়াল AC, কোণ A 80 ডিগ্রি হলে B কত? B হচ্ছে 80 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারি যে অপর দুটার সমষ্টি হচ্ছে 100 ডিগ্রি। অপর দুটার সমষ্টি যেহেতু AB ইকুয়াল টু AC, আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান, তাই একটা কোণ যদি 80 ডিগ্রি, আরও একটা কোণ 80 ডিগ্রি আছে সেটা আমরা জানি। তো 80 80 160, আর কত? আর থাকলো হচ্ছে 180 হতে 20। উত্তরটা ভুল দেওয়া আছে, উত্তর হবে 20 ডিগ্রি। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে 2 3 5 8 12 ধারাটির পরবর্তী পদ কত? আমরা জানি 2 থেকে 1 বাড়িয়ে 3 হয়েছে, 3 থেকে 2 বাড়িয়ে 5 হয়েছে, 5 থেকে 3 বাড়িয়ে 8 হয়েছে, 8 থেকে 4 বাড়িয়ে 12, তাহলে 12 থেকে 5 বাড়িয়ে হবে 17, উত্তর হচ্ছে 17। তো পরবর্তী যেটা প্রশ্ন, 60 জনের ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, পাশের হার বের করতে পারলে হচ্ছে পাস করেছে কতজন সেটা যদি আমরা বের করতে পারি, পাস করেছে হচ্ছে 18 জন। তো পাশের হার হবে 18/60 ইন্টু 100, 18/60 ইন্টু 100, দেখা যাবে যে এটা হিসেব করলে 30% আসে। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 3025 বর্গ একক হলে বাগানের পরিসীমা কত একক? বেশ ভালো প্রশ্ন। ধরলাম বর্গাকার বাগান, ওকে, যেহেতু বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য চারদিকে সেম থাকে, তো সেটাকে যদি আমরা x ধরি তাহলে আমরা এখান থেকে x² = 3025 এটা পেয়ে যাব। ওখান থেকে x এর মানটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তো পরিসীমা পাবো, কারণ কি পরিসীমা হবে 4x, কারণ কি পরিসীমা বলতে বোঝায় যে এর পরিধি কত আর কি, অর্থাৎ 4 বাহুর সমষ্টি। যেমন বর্গের ক্ষেত্রে 4 বাহুর সমষ্টি, বৃত্তের ক্ষেত্রে ওর পরিধি হচ্ছে ওর পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা, পঞ্চভুজের ক্ষেত্রে 5 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। এটাই হচ্ছে পরিসীমার ধারণা। তো পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 0.1 এর বর্গমূল কত? 0.1 এর বর্গমূল
বর্গমূল করলে হচ্ছে দশমিক সংখ্যাকে বাড়ে, তার মানে বর্গমূল করলে বাড়ে না, ঠিক হচ্ছে শূন্য সংখ্যা বাড়ে না, ভুল বললাম। তো এটার বর্গমূল করতে গেলে আপনাদেরকে, যদি আপনারা শিখতে চান বর্গমূল কিভাবে করতে হয় দশমিকের ক্যালকুলেটর ছাড়া, তাহলে আপনারা নবম দশম শ্রেণীর যে বই, সেই বইয়ের প্রথম অধ্যায়ে বেশ সুন্দর করে এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে কীভাবে দশমিকের বর্গমূল করতে হয়। ওখান থেকে শিখে নিতে পারেন, এই হচ্ছে রেফারেন্স। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল -3,3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। চতুর্ভাগ নিয়ে আমি বিগত এক ভিডিওতে আলোচনা করেছি। 4টা চতুর্ভাগ থাকে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এভাবে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের চতুর্ভাগ ব্যবহৃত করা হয়। এটা পজিটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে পড়ে, সে তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এর উত্তর। বাস্তব জগতে বা চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। সেট নিয়ে পড়তে চাইলে আপনারা পড়তে পারেন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে বেশ সুন্দর করে সেট বলা আছে। উচ্চতর গণিতেরও দ্বিতীয় অধ্যায়ে বলা আছে, আপনারা পড়তে পারেন। পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে 0.1 0.1 উত্তর হবে 0.001। কারণ কি 1 1 1 গুণ করলে 1, যেহেতু 3টা দশমিক, সে 3 ঘর পর দশমিক বসবে, 1 2 3, উত্তর হচ্ছে সেটা। 72 নম্বর প্রশ্ন, বেশ অনেকগুলো প্রশ্নই দেখা যাচ্ছে, মনে হয় আরও কিছুক্ষণ গান বলা দরকার। তো পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে 1 2 3 4 এভাবে যোগ করে 22 পর্যন্ত যোগ করতে গেলে উত্তর কত হবে? যোগফলটা আমরা এটা জানি, হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে লাস্ট পদ যত সেটা যদি আমরা জানি, সেটাকে যদি আমরা n ধরি, তাহলে n × n+1/2, এটা হচ্ছে এর উত্তর। তো আপনি n এর মান 22 বসিয়ে দিবেন, তাহলে আপনারা 253 পাবেন। এটা হচ্ছে এর সমাধান। পরবর্তী যেটা প্রশ্ন, পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 23 বছর। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? যে কোনো একজনের বর্তমান বয়স x ধরে নেবেন, তারপর যা যা করতে বলা হয়েছে তা করেই উত্তর ইকুয়েশন ডিরাইভ করে উত্তর পেয়ে যাবেন। বেশ সহজ একটা প্রশ্ন, সহজ ঠিক না, অনেকের কাছে কঠিন লাগে। তো একটাই হিন্টস, যে কোনো একটাকে x ধরেন, সে অনুযায়ী ইকুয়েশন ফর্ম করে সমাধান করেন। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পরে আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? একদিনের সাপেক্ষে চিন্তা করে উত্তরটি বের করে ফেলা যায়, 20 দিন। পরবর্তীতে প্রশ্ন, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে, ভগ্নাংশটি কত? আপনারা এভাবে করতে পারেন যে লব আর হরের সমষ্টি হচ্ছে কোনটার 7, 4 আর 3 7, 5 2 7, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। আবার লবের সাথে 1 যোগ করলে হর সমান কোনটা হয়? 2 এর সাথে 1 যোগ করলে কি 5 হয় না? 3 এর সাথে 1 যোগ করলে 5 হয়, তাহলে এটাই উত্তর। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে a+1/√3 a³ + 1/a³ কত? এটা রিপিটেড প্রশ্ন, 0 হবে, অনেকবার সমাধান করে দিয়েছি অন্যান্য ভিডিওগুলোতে, আজকে আর বলছি না, শুধু a³ + b³ এর সূত্র বসালেই হবে, এটাই বললাম। আর এইসব জ্যামিতি যদি বীজগণিত যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা নবম দশমের বই করতে পারেন, বীজগণিতের বীজগণিত পার্টটা, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, আমরা জানি গসাগু × লসাগু সংখ্যা দুটির গুণফলের সমান, এই আইডিয়া থেকেই এটা বের করে ফেলা যায়, 120। সামান্তরিকের ক্ষেত্রফল কত? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। 79 নম্বর প্রশ্ন, বেশ অনেকগুলোই প্রশ্ন, অনেক লেন্দি ভিডিও, তবুও মনোযোগ ধরে রাখতে হবে, জানতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে? 11টি। শতকরা 5 টাকা হার লাভে 20 বছরে লাভ মূলধনে এত টাকা হলে মূলধন কত? মূলধনকে x ধরে করে ফেলবেন।
এই হচ্ছে সকল প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট মেসেজ এবং জব সার্কুলার সবাইকে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।